আমি না পুরো জার্নিটা অসংখ্য টিয়ার সেল খাইছি, অসংখ্য সাউন্ড গ্রেনেড, অসংখ্য রাবার বুলেট দেখছি, লার্জ দেখছি, গুলি দেখছি। দিন শেষে না আমি এনজয় করেছি। কোটা আন্দোলনটা এই বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে প্রাইভেট এবং পাবলিক হয়ে যায়, তখনই আন্দোলনটা আসলে অনেক বড় একটা রূপ ধারণ করে। বরাবরের মতোই অফিসে আসতেছিলাম যে অফিসে ডিউটি করব, অনলাইনে কি আছে। জাস্ট আমি মিরপুর যখন ডিউএসএসটা পার হচ্ছিলাম, সেই সময় দেখি একদল ছাত্র ক্যান্টনমেন্টের যে ডিউএসএসের গেট আছে, গেটের ভিতর আরেকটা গ্রুপ, মাঝে পুলিশ, তার পিছনে এলো সরকার দলের সমর্থক। তখন আমার মধ্যে একটা ধাক্কা খেলো যে ওরা ক্যান্টনমেন্টের ভিতর বা ডিউএসএসের ভিতর কি আক্রমণ করতে পারে। তখন আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, সাথে সাথে দেখলাম কি ওরা ডিএসএসের একটা গেট ভেঙে ভিতরে যে পুলিশ এবং সরকারি দলের সমর্থকরা আর টিয়ার সেল, বিলা, মার এমনকি অনেক বাড়ির উপর আক্রমণ করছে। তারপরের দিন আসি আমি আবার একই রাস্তায় আসতেছিলাম, জাস্ট মিরপুর অরিজিনাল 10 বলে একটা জায়গা আছে, মিরপুর 10 নম্বরের একটু পরে। আসার সাথে সাথে দেখি অল্প কিছু পোলাপান মুভ করতেছে। তখন আবার একটা ধাক্কা লাগলো, তার মানে কি এখানে আন্দোলনটা হচ্ছে। এবং ওই দিন 5 মিনিটসের মধ্যে দেখলাম পুরা এরিয়া স্টুডেন্টে পড়ে গেছে। 10 নম্বরে সেদিন সরকার দলীয় একটা প্রোগ্রাম রাখা ছিল যুবলীগের। যখন এই স্টুডেন্টের মুভমেন্ট দেখলো, তখন ওরা খুব সুন্দর করে আস্তে আস্তে নিজেদের সরিয়ে নি। ইতিমধ্যে সেখানে মাইক বাজতে থাকে 15 আগস্টের নানান ইস্যু নিয়ে, যদিও সেটা জুলাই মাস। স্টুডেন্টরা করলো সেই মাইকগুলা ভেঙে ফেলা কি শুরু করে, তারগুলো ছিঁড়ে টিড়ে ফেললো। এর মাঝে করলো কি সরকারি দলের লোকরা পুলিশের প্রোটেকশনে ওদের উপর একটা আক্রমণ করে। এই আন্দোলনটার মধ্যে না আমার কাছে আরেকটা জিনিস খুব মনে হয়, দুইটা জিনিসকে সরকার এই ছাত্রদের মুখোমুখি করে গেছে। একটা হলো মুক্তিযোদ্ধা, সেকেন্ড হলো পুলিশ। অনেকক্ষণ পরে দেখলাম যে কে বা কারা যেন ওই পুলিশ বক্সের এখানে একটা দুটা মোটরসাইকেলগুলো ছিল সেখানে আগুন দিয়ে দিয়েছে। অ্যাট এ টাইম আবার পুলিশ বক্স ছিল 10 নম্বরের সার্কেলটাতে, ওটা থেকেও আগুন জ্বালিয়েছে। তো সেই আগুনটাই জ্বলতে জ্বলতে ধীরে ধীরে করলো কি ওভারব্রিজের উপরে, ফুট ওভারব্রিজ যেটা, সেটার উপরে যে ছাউনিগুলো ছিল সেটা টিনের চালানা, সেটা সম্ভবত সিনথেটিক কিছু দিয়ে টিন করা, সেই টিনগুলো ধাউ ধাউ করে আগুন জ্বলতেছিল। এরই মাঝে মেট্রো রেল চলছে, তো সেই ছবিগুলো তুলতে পারিনি। তারপরও যেহেতু সাংবাদিক, একটা ঘটনা করছি, স্পটে ছিলাম, রেকর্ড তো লাগেই। আমি মোবাইলটা দেখে 2-3টা রেকর্ড রাখছি যে আগুন জ্বলছে, আগুন পড়ছে। ফায়ার সার্ভিস তো একবারই পাশে, ওরা গাড়ি নিয়ে মুভ করার চেষ্টা করছে। তো কিছু স্টুডেন্ট এদেরকে স্বাগত জানাচ্ছে আগুনগুলো নিবানোর জন্য আসার জন্য, কিন্তু বড় একটা গ্রুপে ওদেরকে আর অ্যাক্সেসটা দেয়নি। কারণ ওরা বের হয়েছে ওই সময়, ওরা কয়েকজনকে লাঠি সোটা দিয়ে মেরেছে, ওই গাড়ির গ্লাস ভেঙেছে, অনেকক্ষণ প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখছে যারা ওরা আগুনটা নিভাতে না পারে। একটা সময় যে আবার এই ছাত্রদেরই বা আন্দোলনকারীরাই বললো যে ঠিক আছে আসে। আমি যে হাউসটায় কাজ করি, যে হাউসটা এই কোটা আন্দোলনে যথেষ্ট সাপোর্ট করেছে। সাপোর্ট আলাদা করে না, এটা আমাদের নীতিগতভাবে সিদ্ধান্ত, যে কোনো মুভমেন্টই আমরা এটাকে কভারেজ করি। তো স্টুডেন্টরা দেখতে চাইছে ওদের বিপক্ষে কিছু গেল কিনা, তো সেই জায়গাটা হয়তো আমাদের খুব একটা ছিল না। ওরা মোটামুটি অ্যাপ্রিসিয়েট করেছে এবং কাছে থাকার সুযোগ দিয়েছে। সেটা ভয়ঙ্কর একটা দিন। একটু আর্লি গেলাম, স্টুডেন্টরা তখনও, আন্দোলনকারীরা তখনও মাঠে আসেনি। তো একটু ওয়াইপ করার পরে দেখলাম আসতে শুরু করেছে। একটা সময় পরে ওরা থানার খুব কাছাকাছি চলে যায়। আমার কাছে মনে হলো থানাটা হয়তো ঘেরাও করতে ফেলতেছে। তো সেই চিন্তা থেকে আমি করলাম কি, উল্টো দিকে এসে একটা বিল্ডিংয়ের সিঁড়ি ছিল, যেটা একতলা লেগে দেয়। আমিও সিঁড়িটার উপরে উঠলাম, সেফ চিন্তা করে সব কিছু চিন্তা করো। কিন্তু যখন পুলিশ গুলি ছুটতে শুরু করলো স্টুডেন্টকে তাড়াতে বা আন্দোলনকারীকে সরাতে, তখন আমি
খুবই একটা ঝুঁকিপূর্ণ জায়গায় পড়েছে। এর মাঝে যেটা হয়েছে, পুলিশ যখন গুলি ছুটছিল, দুটা ছেলে পুলিশ স্টেশন, মাঝে সে রাস্তা, তারপরে ডিভাইডার, তারপরে একটা রাস্তা, আমি ছিলাম রাস্তার অপোজিট। দুইটা ছেলে এই পুলিশ ডিভাইডারের থানাটার সামনেই ওরা একটা ব্যারিকেড দিয়েছিল বড় বড় ব্লক দিয়ে। তো দুটা ছেলে গুলি খেয়ে ওখানে পড়ে আছে। ওরা সাহায্য চাচ্ছে, কিছু পাচ্ছে না, কিন্তু জাস্ট তার পিছনেই পুলিশ গুলি ছুটতেছে। ওরা খুব আতঙ্কে। আমি টার্গেট নিয়েছিলাম যে ওদের শেষটা কি হয়ে দেখ। ও শেষ দেখতে দেখতেই এর মাঝেই আমি নিজে গুলি খেয়ে গেলাম খুব কাছ থেকে। তখন একটা স্টুডেন্ট, তার গায়ে একটা জার্সি ছিল, সেটা খুলে আমাকে মোড়ে দিল হাতে। আমি আর ওটার ধারাবাহিকতা রক্ষা করতে পারি। তারপর চিন্তা করলাম, যেহেতু শুক্রবার, সামনে নামাজ আছে, নামাজের পরে কিছু হতে পারে। হঠাৎ করে আমি তাকিয়ে দেখি সরকারি দলের লোকদের এত পরিমাণ অস্ত্র। আমার জীবনে আমি এত অস্ত্র দেখি। জাস্ট আমি ক্যামেরা তাক করলাম, আমাকে দৌড়ানি শুরু করলো, ঢিলানি শুরু করলো। এর মধ্যে হাঁটুর মধ্যে একটা ঢিলা লাগে বড়, আমি ঠিক মতো আর হাঁটতে পারি। তারপরে ওই সহকর্মীর একটু সাপোর্ট নিয়ে একটু সেফ সাইডে এসে আমি একদম স্পটটা সেরে চলে আসি। যে পরিমাণ অস্ত্র দেখিয়ে আমার ওখানে তারলা বন্ধক ক্যাপাসিটি নেই। অনেস্টলি বলি, এত গোলাগুলি হয়েছে, আমার আর গায়ে একটা গুলি পড়বে এটাকে আমি ভাবি নাই, অনেকবার ভাবছি, কিন্তু ওই ভাবনাটা আমার ওই ছবির কুদার কাছে কিসির সেবা। এই পরিস্থিতিতে যারাই ফটোগ্রাফিতে ছিল ফিল্ডে, আমি তার প্রত্যেকটা পরিবারকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। তারা তার প্রিয় ব্যক্তিটাকে যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়েছে। আমরা হয়তো সাংবাদিক, আমরা ওই আন্দোলনে সামিল হতে পারি না, কিন্তু আমরা যে আমাদের যে কাজটুকু করেছি সেটা কিন্তু এই আন্দোলনগুলি, যুদ্ধগুলি তারই একটা অংশ। 4 তারিখটা অনেক ইম্পর্টেন্ট মনে হলো। 4 তারিখে আবার আমি উত্তরাতে ডিউটি নিলাম। একই কথা, ওদেরকে তো 4 তারিখে জড়ো হতেই দিবে না। ওরা উত্তরা হাই স্কুলের সামনে থেকে ওরা শুরু হলো, ওদেরকে ফলো করলাম। ফলো করার পরে একটা সময় ওরা আশপাশটা ঘুরা দিয়ে মেইন রাস্তা চলে আসে। মজার বিষয় হলো, মানে প্রথম দেখছি 20, 50, 100 পোলাপান, হঠাৎ করে কয়েক হাজার কোত্থেকে হয়ে যায়, এটা আমার মাথায় ঢুকে। এই আন্দোলনে এটা আমার কাছে আলাদা করে মনে হয়েছে যে সবাই তো সংগঠিতভাবে একসাথে এক জায়গাতে মুভ করে, কিন্তু ওরা এক জায়গাতে নামলে মৌচাকের মতো চারদিক থেকে আসা বড় একটা চাপ নেই। এর মধ্যে যেটা হলো, সরকারি দলের লোকজন ওখানে একটা সমাবেশ করার মতো পরিস্থিতি ছিল। পোলাপান এক দফা দৌড়ানি দিল, 2-1 জন সরকারি দলের লোকরাও মারল। এর মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া, চারদিক থেকে সরকারি দলের লোকরা লাঠি, দাঁড়, কুড়াল থেকে শুরু করে দেশীয় অস্ত্র এবং হত্যা করার যে অস্ত্রগুলা, দাগ দিয়ে কবেও হত্যা করা যায়, কিন্তু ডাইরেক্ট গুলি করে হত্যা করা যায় এমন অস্ত্র নিয়ে যখন আসছে, তখন আমার না আস্তে আস্তে ভয়টা বাড়তে থাকে। কিন্তু এর মাঝে একটু প্রিপারেশন পাইলাম অফিসে। তার আগের দিন আসলাম, আসার পরে অফিসে একটা ব্যাচ ছিল, যেটা আমাদের একটা বেসিক প্রোটেকশন, ওইটা একটা মাত্র ছিল। আমি বললাম, ভাই এটা আমি নিয়ে যাচ্ছি, তোমার স্টোরে কবে কী করবো এটা পরের বিষয়, আমি এটা নিয়ে মুভ করলাম। পরের দিন এই এত অস্ত্রের মাঝেও নিজেকে অনেক শক্তিশালী মনে হচ্ছে, যা সে বেচটা থাকার কারণ। তা আমি যেটা করলাম, ওই 3 পক্ষের মাঝে যে জায়গাটা, সেটা একটা ব্রিজ, ওইটার উপরে উঠলাম। ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, ঢিলাঢিলি হচ্ছে, গুলি হচ্ছে। সেদিন কিন্তু পুলিশের গুলি আমি একটু টের পাইনি, আমার চোখে পড়েনি, কিন্তু সরকারি দলের যারা ছিল হিউজ গুলি করছে এবং হিউজ লোক আহত হয়েছে। এর মধ্যে ওখানকার স্থানীয় সাবেক এমপি ছিল, কাউন্সিলর ছিল, ওদের ভাই ব্রাদার থেকে শুরু করে অনেকেই ছিল। তাদের নেতৃত্বেই ডাইরেক্ট গুলি করে আমি দেখলাম আমার সামনে 2টা লোক স্পটে। আমি যখন বিজয় সরণি সংসদ এবং প্রধানমন্ত্রী বাসভবনের আশপাশ ঘিরে যে মোড়টা, এই জায়গায় আসার পরে দেখলাম ব্যারিকেড দেওয়া আছে, কিছু কিছু উত্তেজিত
আন্দোলনকারী চাচ্ছিল ব্যারিকেডটা ভাঙতে, আবার অনেকে সেটা ভাঙতে দেয়নি যেহেতু তাদের টার্গেট ছিল শহীদ মিনার ওদিকে আসছে। তো এখানকারও স্টুডেন্ট মুভমেন্ট যা যা ছবি দরকার আমি তুললাম। তোলার পরে আমার কেন জানি মনে হলো আমি এদিক দিয়ে সোজা ফার্মগেট না যেয়ে আমি একটু ব্রিজের সরণি হল, জাস্ট ব্রিজের সরণি এবং এই 4 রাস্তার মোড় থেকে মাঝামাঝি আসার পরে দেখলাম একদল সেনা সদস্য দৌড়িয়ে যাচ্ছে গণভবনের দিকে বা সংসদে। তখন আমার আবার একটা ধাক্কা খেলা ঘটনা। সবাই তো দেখলাম ক্লোজ করে চলে যাচ্ছে, সেনাবাহিনী স্পেস দিচ্ছে, সরে যাচ্ছে, কারণ এরা কি চলে যাচ্ছে। আমার সন্দেহটা কাটেনি, আমি বিজয় সরণি গিয়ে অবস্থান নিলাম। নেয়ার পরে এই সেনাবাহিনী করলো কি, হাজার হাজার স্টুডেন্ট যখন মুভমেন্টে ছিল ওরা রাস্তাটা ব্লক করে দেয় বিজয় সরণি যে রেল স্টেশনটা আছে মেট্রো রেলের ওই জায়গায়। সামনে যারা ছিল তারা চলে গেছে, পিছনে যারা তাদেরকে আটকে রাখা হয়। এর কিছুক্ষণ পরে আনুমানিক 2টা কি 2:15 হবে, হঠাৎ করে দেখি আর্মি বেশ তৎপর, কয়েকটা গাড়ি আসতেছে গণভবন থেকে। তখন আমার আর বুঝতে বাকি রইল না, যেহেতু এসএসএর থেকে শুরু করে সরকারি টোটো বলে গাড়িটা বের হচ্ছে, আমার মনে হলো যে শেখ হাসিনা হয়তো কোথাও যাচ্ছে। তো আমি গেস করছিলাম হয়তো কার্যালয়ের কোনো কারণে যাচ্ছে কি, পরে দেখলাম যে না, কার্যালয়েও যাচ্ছে না, উনি ক্যান্টনমেন্ট দিকে চলে গেছেন। পরে শুনলাম যে উনি ক্যান্টনমেন্টের আগের পিএসটি পাশ দিয়ে একটা গেট আছে, ওখানে যে আগের বিমানবন্দরে গিয়ে ওখান থেকে স্টেপ করছে। তখনও আমি বিজয় সরণিতে অপেক্ষা করছি কি হয় একটু দেখি। আমার মূল টার্গেট ছিল যদি হেলিকপ্টারে উঠে, হেলিকপ্টার যদি এদিক দিয়ে মুভ করে তার একটা ছবি তো। আমার কিন্তু খুব বাজে অভ্যাস, ক্ষুধা মিটে না। তারপরে অনেকক্ষণ ওয়েট করার পরে দেখলাম যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সকল পুলিশ বুড্ডো করে নিয়ে যাচ্ছে। তখন আরেকটা ধাক্কা খেলাম, তার মানে কি পরিস্থিতি আরও খারাপ, যেহেতু সব পুলিশ সদস্য নিয়ে যাচ্ছে, এটা তো ভালো কিছু না। এর মাঝে ওখানেই অবস্থান করছি, কখন হেলিকপ্টার উঠবে, হেলিকপ্টার আর ওড়ে না, আমার আর দেখার সুযোগ হয়নি। এর মধ্যে চারিদিক থেকে মেসেজ গেল কি সবাই এখন গণভবনের দিকে মুভ করতেছে। এর মাঝে আমি যেটা করছি, বিজয় সরণিতে বঙ্গবন্ধুর একটা মোরাল ছিল, আমি না মূল টার্গেট রাখছিলাম ওটাকে কেন্দ্র করে ছবিত। এর মধ্যে কার্যালয় কি হচ্ছে আর বাসভবনে কি হচ্ছে আমি না ওদিকে আর খুব নজর দিয়ে দিই। এখানে খুব কাছ থেকে নানান রকমের ছবি তুলছি এবং খুবই মজারও ছবি তুলছি। ছবির তো মজার বলা যায় না, মানে আমার কাছে খুব ভালো লাগছে, এরকম অনেকগুলো ছবি তুলছি। একটা সময় মনে হলো যে না, এখানে আর দাঁড়ানো যাচ্ছে না। তো এই 2-3টা বিল্ডিংয়ের গেটের সাথে কথা বললাম, কেউ উপরে যেতে দিচ্ছে না। সর্বশেষ একটা আশায় ওঠার অনুমতি পেলাম, ছাদে গেলাম। ওখান থেকে মোবাইল থেকে শুরু করে সব কিছুতে দারুণভাবে দেখা যাচ্ছিলো, যেহেতু আমার 200 লেন্স ছিল, আমি ওখান থেকে চেষ্টা কভার করতেছিলাম। আমার টার্গেটটা ছিল রোডারটা না পড়া পর্যন্ত আমি থাকবো, কিন্তু আমি না শেষ করে আসতে পারি না, সন্ধ্যা হয়ে গেছে। আমার ছবি না গেলে তার অফিস চলবে। সে দেখে আন্দোলনটা আমার দৃষ্টিতে ওখান থেকে শেষ হয়। আন্দোলন শেষ করার পরে আমার মাথার মধ্যে হঠাৎ করে চিন্তা হলো, যারা 2007 সালে সেনা শাসিত সরকার তার যে আন্দোলনের মুখে পতন হয়, ওই সময় একটা ছবি তুলছিলাম, একজন সেনা সদস্যকে একজন ক্রিকেটার ফ্লাই কিক করছে। তো ওই ছবিটা সেই সময় ডেইলি স্টার ব্যাক পেজে ছাপছিল। আবার এই 2024 এসে দেখলাম 5 তারিখে যে পেপারটা ছাপা হলো সেখানে আমার একটা ছবি ছাপা, যেটা ওই যে উত্তরে 2টা লাশ পড়ে আছে সেই ছবিটা। তা আমার কাছে মনে হলো, যদিও জিনিসটা কোইন্সিডেন্ট, 2007 সালের রবিবারে যে ছবিটা আমি তুললাম সেই কারণে একটা শর্টকাট পদক হলো। আবার 24 সালে আমার একটা ছবি ডেইলি স্টার ব্যবহার করলো এবং তারপরই সরকার পতন হলো। আমি এই জিনিসটা না নিজেকে বুঝাতে পারি না, না যদি কেউ এক্সপার্ট থাকে, সে যদি কোনো মতামত দেয়, আমি এটা অনুধাবন চাষ করি। এবং অনেস্টলি আমি বলি, আমার কাছে এখন মনে হয় আমি আর রবিবারের ছবি তুলব। আমি না পুরো জার্নিটা অসংখ্য টিয়ার সেল ফেছি, অসংখ্য সাউন্ড গ্রেনেড, অসংখ্য রাবার বুলেট দেখছি, লাশ দেখছি, গুলি দেখছি,
দিন শেষে না আমি এনজয় করেছি। কিন্তু যখনই রাতে ঘুমের আগে যখন মেট ছিল না তখন রিল্যাক্স ছিলাম। কোনো কিছু দেখতে হয়নি, মানসিকভাবে অত চাপে ছিলাম না। কিন্তু যখন স্ক্রিনে দেখতেছিলাম তখন না একটু ডিস্টার্ব হইছে। কিন্তু আমি আবার জিনিসটা নিয়ে খুব মজা করে। আমি না Facebook দেখি কিন্তু বিশ্বাস করি না। এ থেকে মজা নেই। কারণ আমি যদি আজকে শুনি একটা লোক মারা গেছে বা অমুক ধরা খাইছে, আমি কিন্তু অনলাইনে আগে নিউজপেপার আমার প্রথম আলোটায় দেখি অথেন্টিক নিউজটা আছে কিনা। যদি নাই আমি ধরে নিই আধা ঘন্টা লেটে উঠবে, ১ ঘন্টা লেটে উঠবে। তারপর যদি নাই তার মানে আমি এটাকে কোনোভাবেই বিশ্বাস করি না। এবং লোকজন ওই বিশ্বাসটাই অনেকে করে পাজেল হইছে, বিরক্ত হইছে এবং মানসিক একটা ট্রমায় চলে গেছে। এবং সেটা আমার ঘরের মানুষটা।